যুদ্ধ বিমান আছে বিমান বাহিনীর কাছে, এটা হয়তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন হতেও পারে, কিন্তু অনেক কিছু আজকাল জেমস বুক অফ এয়ার ফোর্সেস পাবলিকলি জানা যায়। তবে যেটা জাতীয় নিরাপত্তার খাতিরে গোপন রাখতে হবে সে গোপন রাখতেই হবে। বিষয়গুলোতে তৎকালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন যারা সিভিল কর্মকর্তা আছে মিনিস্টার ডিফেন্সের কেনাকাটা নিয়ে জড়িত যারা আছে তারা জড়িত অফিসার বিমান বাহিনীতে আছে এবং খুবই ডেডিকেটেড 16 আনা দেশপ্রেমিক, জীবন দিতে পারে। যেমন এই যে তৌকির জীবন দিল, জানি না কতখানি সত্য, তদন্তে বেরিয়ে আসবে শুনলাম, সে কিন্তু বেল আউট করে যেতে পারত। প্রথম কথা হচ্ছে যে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আজগুলো ছোট ছোট ছেলে মেয়ে স্কুলের জীবন গেল, 16 জনের মতো, 50 জনের মতো মনে হয় গুরুতর আহত, একটা স্কুল বিধ্বস্ত হয়ে গেল এবং একজন আমি বলবো যে প্রশিক্ষিত পাইলটকে জীবন দিতে হলো। এই প্রেক্ষিতে আমি একটা জিনিস তুলে ধরতে চাই, এরকম ঘটনা প্রতি বছর একটা না একটা হচ্ছে। আশা করি আমি খুব ভুল নই। কেন প্রতি বছর একটা একটা করে হচ্ছে? এই যে মর্মান্তিক ঘটনা, জীবন প্রাণহানি গেল, প্লাস একজন অত্যন্ত কষ্টসাধ্য ভাবে প্রশিক্ষিত ফাইটার পাইলট, এই সমস্ত ফাইটার পাইলট তৈরি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় এবং যথেষ্ট শ্রম ও মেধার প্রয়োজন হয়। একটা পাইলট সহজে তৈরি করা যায় না। আর এরা আমাদের জাতীয় নিরাপত্তার একটা প্রধান অংশ, আমাদের আকাশ নিরাপত্তার একটা প্রধান অংশ। প্রতি বছরই এরকম দু একটা হচ্ছে। আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে এই F-7 গুলোই শুধু না, অনেক জাহাজ, মানে বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ, এইগুলো পুরনো, অনেক পুরনো। আমরা জানি যে 25 বছর হয়ে গেলে একটা বাসকেও আমরা বলি ভাই একে অফরোড করে দাও। এই বিমানগুলো আমি শুনেছি যে এগুলো ফেজ আউট করে দেওয়ার কথা। এগুলো আর একটা ফাইটার বিমান হিসাবে, যুদ্ধ বিমান হিসাবে চলাচলের উপযুক্ত ধরা হয় না। সেখানে জোড়া তালি দিয়ে, অর্থাৎ সকল মেইনটেনেন্স করে, রিপেয়ার করে এগুলো চালানো হচ্ছে। কেন? আমাদের কি অর্থের এতই সংকট? আমাদের ডিফেন্স বাজেট বা বিমান বাহিনীর বাজেট কি একেবারে নাই? এই জিনিসটা তো আমাদের জানা দরকার। তারপরে কথা হচ্ছে কতগুলো এরকম পুরনো বিমান আছে, যুদ্ধ বিমান আছে বিমান বাহিনীর কাছে, এটা হয়তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন হতেও পারে, কিন্তু অনেক কিছু আজকাল জেমস বুক অফ এয়ার ফোর্সেস পাবলিকলি জানা যায়। তবে যেটা জাতীয় নিরাপত্তার খাতিরে গোপন রাখতে হবে সে গোপন রাখতেই হবে, এ কোনো দ্বিমত নাই। কিন্তু যেগুলো জাতীয় নিরাপত্তার পাবলিক ইস্যু সেগুলোকে তো পাবলিকলি আনতে হবে। এখানে যে বিষয়টা আমি ভালো করে বলতে চাই যে বিমান বাহিনীর বাজেট কিভাবে খরচ হয়, একটা অংশ তো অস্ত্র, গোলা বারুদ, ফাইটার বিমান এগুলোর জন্য, সেটা নিরাপত্তার বিষয়, গোপন বিষয়। কিন্তু বাকি চোখের সামনে যে আমরা দেখি সুরম্য অট্টালিকা করা হচ্ছে, দৃষ্টিনন্দন বিল্ডিং, এমনকি বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হচ্ছে, যেগুলো ছিল বিল্ডিং, যেগুলো ব্যবহারযোগ্য, এগুলো ভেঙে ফেলা হচ্ছে, ফেলে নতুন নতুন বিল্ডিং করা হচ্ছে, নতুন বাউন্ডারি ওয়াল করা হচ্ছে। আপনি ক্যান্টনমেন্টে ঢুকলেই দেখতে পাবেন। এইসব কি? এটা কি নিরাপত্তায় বা বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা ইমপ্রুভ করে? আমাদের গরিব দেশ, আমাদের বাজেট, প্রত্যেকটি টাকার একটা হিসাব দিতে হয়। আমি জানি যখন আমি ব্রিটিশ আর্মিতে স্টাফ কলেজ করছিলাম তখন এটা জোর দিয়ে বলা হতো স্টাফ কলেজের প্রশিক্ষণে যে ডিফেন্স বাজেটের, ধনী দেশ তবু তা বলে, ডিফেন্স বাজেটের প্রত্যেকটি পাউন্ড কিভাবে খরচ হচ্ছে সেটা একটা দেশের রাজনৈতিক বিষয় এবং একটা দেশের পার্লামেন্টের বিষয়। তারা এটা দেখতে চায়, জানতে চায় কোনো অপচয় হচ্ছে কিনা, বা যে খাতে আমাদের নিরাপত্তা শক্তিশালী হবে না সেই খাতে খরচ করা হচ্ছে কিনা।
আমরা জানি এটা হচ্ছে, এইগুলোর কারণে ফান্ড শর্টেজ হয় স্বাভাবিক। আচ্ছা, আরেকটি প্রশ্ন, গুরুতর প্রশ্ন, দুর্নীতি। দুর্নীতির ব্যাপারে ভালোভাবে তাকাতে হবে, দেখতে হবে। আমি এই যে কথাগুলো বলছি এবং আমি একটা দাবি তুলেছি আমার পোস্টে সরকারকে লক্ষ্য করে, যে একটা রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করতে হবে এই ঘটনাটি। এটাকে একটা সাধারণ দুর্ঘটনা হিসাবে এড়িয়ে গেলে হবে না। যদিও একটা বিরাট অংশ বাংলাদেশ এয়ারফোর্সের আভ্যন্তরীণ বিষয় এবং এটা জাতীয় নিরাপত্তার গোপনীয়তা রক্ষারও বিষয় আছে, একই সাথে এখানে কিন্তু একটা জাতীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। এই বিষয়গুলোতে তৎকালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর সিদ্ধান্ত জড়িত, তৎকালীন যারা সিভিল কর্মকর্তা আছে মিনিস্টার ডিফেন্সের, কেনাকাটা নিয়ে জড়িত যারা আছে তারা জড়িত। এইগুলো তো তদন্তে আনতে হবে এবং এই জন্য আমি বলছি একটা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত একটা সুগভীর তদন্ত করতে হবে। তদন্ত করতে হবে কাদেরকে দিয়ে? এখানে অবশ্যই অত্যন্ত বিচক্ষণ, দক্ষ, অভিজ্ঞ এবং চৌকুশ জাতীয় ব্যক্তিত্বদের দিয়ে একটা তদন্ত কমিটি করা উচিত। যে তদন্ত কমিটি নিরাপত্তা ছাড়পত্র থাকবে, তারা জাতীয় গোপন নিরাপত্তা গোপন বিষয়টা গোপন রাখবে, বাকি যেটা অংশটা রাজনৈতিকভাবে প্রভাবিত হয় এবং যে সিদ্ধান্তগুলোর কারণে আমাদের বিমান বাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তুলে আনতে হবে। নীতিমালা, ভবিষ্যতে নীতিমালা তৈরির বিষয়। এখানে একটা কথাই বলে রাখবো, এগুলো বলে আমি কোনো বিমান বাহিনীকে হেয় করছি না, খাটো করছি না, কোনো ব্যক্তিকেও না। যেমন একটা ব্যক্তির কথা বলতেই হয়, বিমান বাহিনীর সাবেক বিমান বাহিনী প্রধান, তার সম্পর্কে অনেক কথা উঠেছে। উনি এখন কোথায় আমরা জানি না, কিন্তু তাকে এবং অন্যান্য সাবেক বিমান বাহিনী প্রধানদের এই তদন্তের মুখোমুখি করতে হবে। এটা কাউকে হেয় করার জন্য নয়, তারা অনেক ভিতরের বিষয়গুলো জানেন, তারা তুলে আনতে পারবেন। আর আমি এখানে একটা কথা বলি, আমি নিজে কিন্তু একটা আর্মি এভিয়েটর। যারা বাংলাদেশ আর্মি এভিয়েশন প্রতিষ্ঠা করেছে তাদের সেই সদস্যদের আমি একজন। আমার সাথে বিমান বাহিনীর ঘনিষ্ঠ সংযোগ ছিল এবং আমি তাদের নিয়ে খুব গর্ব করি। খুবই প্রফেশনাল অফিসার বিমান বাহিনীতে আছে এবং খুবই ডেডিকেটেড, 16 আনা দেশপ্রেমিক, জীবন দিতে পারে। যেমন এই যে তৌকির জীবন দিল, জানি না কতখানি সত্য, তদন্তে বেরিয়ে আসবে শুনলাম, সে কিন্তু বেল আউট করে যেতে পারতো। তৌকির বেল আউট করে নাই কেন? হয়তো চেষ্টা করছিল যে বিমানটা যাতে স্কুলের বিল্ডিং এ না পড়ে। তার মধ্যে মানবতা বোধ ছিল যে ওখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, এরা যেন নিহত না হয়। সে নিজে জীবন দিয়েছে, এইটা যদি সত্য হয়ে থাকে, এর জন্য তাকে শতবার স্যালুট করতে হবে। এখন কথা হচ্ছে যে তদন্ত করা মানেই যে কোনো বাহিনীকে খাটো করা, কোনো নেতৃত্বকে খাটো করা তা নয়। এর মাধ্যমে আমরা মনে করি যে বিমান বাহিনীর দক্ষতা বাড়বে, জাতীয় নিরাপত্তার যে বিমান প্রতিরক্ষার দুর্বলতাগুলো বের করে ভবিষ্যৎ শক্তিশালী করা হবে। এবং এটা শুধু বিমান বাহিনীর ব্যাপারে না, এটা যদি সেনাবাহিনীর ব্যাপারেও প্রশ্ন ওঠে, এটা যদি নৌবাহিনীর ব্যাপারেও প্রশ্ন ওঠে, আমার অবস্থান একই থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদেরকে অবশ্যই উদার হতে, মন খুলতে হবে, এই প্রশ্নগুলো তুলে আনতে হবে এবং এই জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এই বাহিনীগুলোকে সব রকমের দলীয় রাজনীতির বিবেচনার বাইরে রাখতে হবে। তাদেরকে কখনোই ব্যবহার করা যাবে না কোনো একটা দলের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। এটা গত এই 3 অগস্ট এটা প্রমাণিত হয়েছে। জুনিয়র অফিসাররা স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো সরকারকে রক্ষা করতে আসিনি। একই দৃষ্টান্ত কিন্তু আপনারা দেখবেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীও রেখেছিল। যখন ট্রাম্প বলেছিলেন এর আগের বারে নির্বাচনে যে নির্বাচনে তার ফল চুরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে,
তখন এই সামরিক বাহিনীর পেন্টাগনের 5 জন জেনারেল, 5 জেনারেলস headed by the chairman of the chief of staff, বাকি 4 বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং মেরিন, 5 জনে সই করে দিয়েছে যে আমরা দেশের কনস্টিটিউশনকে সার্ভ করি, কোন ব্যক্তিকে সার্ভ করি না। এই যে মূল্যবোধটা, গুরুত্বপূর্ণ মূল্যবোধ, এটা আমাদের সকল বাহিনীর মধ্যে আনতে হবে। এগুলো তদন্তের মধ্যে উঠে আসতে পারে। ধন্যবাদ।